দেখুন, রাজ্যের সঙ্গে নির্বাচন কমিশনের সংঘাত চরমে পৌঁছেছে। ইতিমধ্যেই আপনারা দেখছেন ধারাবাহিকভাবে ঘটনার পরিক্রম। এবার আপনাদের সামনে রাখবো রাজ্যের পাঠানো যে আইএএস এবং আইপিএস এর তালিকা, সেটা খারিজ করে দিল কমিশন। পর্যবেক্ষকের প্রশিক্ষণ নিয়ে দিল্লি যেতেই হবে স্বরাষ্ট্র সচিবকে। স্বরাষ্ট্র সচিব সহ আমলার বিকল্প তালিকা যেটা পাঠিয়েছিল রাজ্য, সেটা খারিজ করে দিল কমিশন। ভিন রাজ্যে পর্যবেক্ষক হিসেবে প্রশিক্ষণের জন্য কমিশনের তালিকা পাল্টা আইএস আইপিএস এর তালিকা দেয় রাজ্য সরকার, এবং সেটা তাহলে পুরো খারিজ করে দিল কমিশন। রুমা, দেখো, অসম, কেরালা, পুদুচেরি এবং তামিলনাড়ু এখানেও কিন্তু নির্বাচন রয়েছে, এবং সেক্ষেত্রে কিন্তু 5 এবং 6 ফেব্রুয়ারি দিল্লিতে অবজারভারদের বৈঠক রয়েছে। সেই বৈঠকে কিন্তু অংশগ্রহণ করতে হবে স্বরাষ্ট্র সচিব সহ অন্য 15 জন আইএএস এবং 10 জন আইপিএসকে, অর্থাৎ 25 জনের যে আমলাদের যে তালিকা নির্বাচন কমিশন পাঠিয়েছিল, তাদেরকে কিন্তু সেই বৈঠকে ট্রেনিংয়ে কিন্তু অংশগ্রহণ করতে হবে। জানিয়ে রাখি, কিন্তু এই তালিকা আসার পরে কিন্তু রাজ্যের তরফ থেকে তালিকা পাঠানো হয়, সেখানে কিন্তু 9 জন আইএএস এবং 8 জন আইপিএস এর নাম পাঠানো হয়। সেক্ষেত্রে বলা যেতে পারে যে কার্যত নির্বাচন কমিশন নিজেদের অবস্থানে অনড়, এবং রাজ্যের পাঠানো তালিকা কিন্তু খারিজ করে দিল নির্বাচন কমিশন। অর্থাৎ স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্য গুরুত্বপূর্ণ যারা সচিব রয়েছেন, তাদেরকে কিন্তু এই অবজারভারদের বৈঠকে যেতেই হচ্ছে, মিটিংয়ে যেতেই হচ্ছে। অন্যদিকে যারা আইপিএস অফিসার রয়েছেন, 10 জন আইপিএস অফিসার রয়েছেন, তাদেরকেও কিন্তু যেতে হবে। এর মধ্যে বলে রাখি যে 2 জন আইপিএস অফিসার কিন্তু ইতিমধ্যেই সিও দপ্তরে তাদের যে মেডিকেল গ্রাউন্ড রয়েছে, সেক্ষেত্রে তারা অবশ্যই অ্যাপিল করেছিলেন সিও দপ্তরে। সিও কিন্তু জানিয়েছিলেন যে তারা যদি নির্বাচন কমিশনকে জানিয়ে দেন, সেক্ষেত্রে কিন্তু তারা অব্যাহতি পেতে পারেন। তাহলে কি এই দুজনও কি অব্যাহতি পাবেন না? 2 জন আইপিএস এরকম রয়েছেন যাদের মেডিকেল গ্রাউন্ডে তারা বলেছিলেন তাদের যাতে অব্যাহতি দেওয়া হয়। জানিয়ে রাখি, দেখো, এই যে ভিন রাজ্যে অবজারভার করা নিয়ে যে বৈঠক বা যে ট্রেনিং, সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশন এর আগে 4 বার রিমাইন্ডার দিয়েছিল রাজ্য সরকারকে, কোনো তালিকা পাঠানো হয়নি। তারপরে কিন্তু নির্বাচন কমিশন থেকে একের পর এক সমস্ত আমলাদের যে তালিকা পাঠানো হয়, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের বক্তব্য ছিল একদম পরপর নাম যেভাবে আছে সেরমভাবেই পাঠানো হয়েছে, কোনো স্বরাষ্ট্র সচিবকে আলাদাভাবে পাঠানো হয়নি। ওখানে আইএসদের নাম যেভাবে রয়েছে ঠিক সেইভাবেই কিন্তু এই তালিকা পাঠানো হয়েছে। তারপর কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে আরেকটি একেবারে নতুন তালিকা যায়, যেখানে কিন্তু বলা হয় যাতে স্বরাষ্ট্র সচিব সহ অন্যান্য যারা গুরুত্বপূর্ণ সচিব রয়েছেন তাদের অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে, এবং অবশ্যই যে সিপি রয়েছেন প্রবীণ ত্রিপাঠী হাওড়া ছিলেন, সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু অব্যাহতি দেওয়া হয়। কিন্তু এখন দেখা যাচ্ছে যে এই 25 জন আমলাদেরই কিন্তু অংশগ্রহণ করতে হবে এই অবজারভারদের মিটিংয়ে। ধন্যবাদ তোমায়। এসআইআর জবে থেকে শুরু হয়েছে, সেই সময় থেকে শুরু করে এসআইআর শুনানিতে কিভাবে মানুষ হয়রানির মধ্যে পড়ছে, হেনস্থা হচ্ছে, বারবার রাজনৈতিক মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ শানিয়েছিলেন। আজকে একেবারে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে খোদ মুখ্যমন্ত্রী তিনি সওয়াল করলেন। গোটা দেশের ইতিহাসে বেনজির ঘটনা আজকে দেখা গেল। পশ্চিমবঙ্গ থেকে এসেছি, গোটা পরিস্থিতির ব্যাখ্যা দিতে পারি, এই বলে তিনি 5 মিনিট সময় চাইলেন। তাকে 15 মিনিট সময় দেওয়া হলো। কমিশনকে 6 বার চিঠি দিয়েছি, কোনো উত্তর পাইনি, এভাবেও মুখ্যমন্ত্রী উল্লেখ করলেন। নির্বাচন কমিশন বলেছেন যে কোনো রকমভাবে দেশের প্রধানমন্ত্রী বা কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা কোনো এই ধরনের পদে থাকা বা দায়িত্বে থাকা কোনো জায়গার চিঠির তারা উত্তর দিতে বাধ্য নন। তারা বিভিন্ন রাজনৈতিক দলের চিঠির উত্তর দিতে বাধ্য, সাধারণ মানুষের চিঠির উত্তর দিতে বাধ্য। যদি মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সুপ্রিমো হিসেবে চিঠি দিতেন তাহলে তারা উত্তর দিতেন, কিন্তু মুখ্যমন্ত্রী লেটারেড ব্যবহার করে তিনি কোনো চিঠি দিলে তার উত্তর তারা দেবেন না। এই বিষয়টা নির্বাচন কমিশনই ভালো করে বলতে পারবেন, তাদের মুখপত্র বলতে পারবেন, আমরা নই। কিন্তু একটা জিনিস পরিষ্কার, যে বিচারকের ঘরে দাঁড়িয়ে বিচার পাচ্ছি না, আমরা বিচার পাচ্ছি না বলে আরো 5 মিনিট চেয়ে নেওয়া, এ তো অভূতপূর্ব। যাক, এটাও একটা নতুন নজির হয়ে থাকবে। আমরা লক্ষ্য রাখছি এই ধরনের চলমান মামলা নিয়ে আমরা এখানে বলবো না। মামলারও আমাদের ভারত রাষ্ট্রের যে বিচার ব্যবস্থা তার উপরে আমাদের যথেষ্টই সম্মান আমরা প্রদর্শন করি, এবং আমরা মনে করি তাদের উপরে আমাদের আস্থা থাকা উচিত, আমরা আস্থা রাখি। যারা আস্থা রাখেন না সাধারণত বিচার ব্যবস্থার উপরে, তারা কি করবেন সেটা তারা বলবেন। কেননা বিধানসভার উপরে আস্থা না থাকাতে ওনারা বিধানসভা ভাঙচুর করেছিলেন। এবারে ওখানে কি হবে সে তো ভাবছি, তারপরে কি হবে সেটা আমাদের ভাবতে হবে। সুপ্রিম কোর্ট অনুভব করেছে যে লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে অত্যাচার হচ্ছে, নোটিশ ইস্যু হয়েছে। এই মাইক্রো অবজারভার কিভাবে অ্যাভয়েড করা যায়
তার পথ খোঁজা শুরু হয়েছে এবং নির্বাচন কমিশন আজ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় ঝড়ের মুখে লেজে গোবরে হয়েছে এবং প্রধান বিচারপতি মহামান্য সুপ্রিম কোর্টের তিনি যেভাবে নির্বাচন কমিশনকেও যে পর্যবেক্ষণ এবং নির্দেশ দিয়েছেন তা কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস বা রাজ্য সরকার যা যা অভিযোগ তুলেছেন সেগুলিতে মান্যতা দিয়েছে সুপ্রিম কোর্ট। এর আগে একবার মান্যতা দিয়েছিল, আজ স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় এইরকম নেত্রী যদি সামনে থেকে দাঁড়িয়ে লিড করেন তাহলে তো প্রতিপক্ষ এমনিতেই প্রথমেই তারা অর্ধেক হেরে শুরু করে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।